দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। আগামীকাল বিকেল ৫টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে শাহাদাত পারভেজের সংগ্রহ ভূমিকা সম্পাদনায় কথা প্রকাশ থেকে প্রকাশিত আলোকচিত্র পুরাণ বইয়ের প্রকাশনা উৎসব। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আরহামুল হক চৌধুরীর ২০তম একক ক্যালিগ্রাফি প্রদর্শনী দলিলের দৃশ্যপট। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ৫০ জন দেশ বরেণ্য ও প্রতিশ্রুতিশীল শিল্পীর ৫০টি শিল্পকর্মের প্রদর্শনী গ্রীষ্মের রং। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা এই সময় প্রদর্শনী চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানী আনন্দ। রাত ৮টা ২০ থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। তুমি আমার পুলিশে দিয়ে দাও। আমি তো এইখানে এইভাবে থাকতে পারবো না। শ্বশুর বাড়িতে আমি গৃহবন্দী হয়ে আমি থাকতে পারবো না। এর চেয়ে আমাকে জেলে দিয়ে দাও, পুলিশ ডাকো, জেল হাজতে থাকা আমার জন্য অনেক ভালো, অনেক আরামে। ঠিক আছে আব্বা আসুক, আব্বা আসলে আব্বার সাথে কথা বললা তোমার আবার জেল হাজতে পাঠাইতেছি। দাঁড়াও না, আব্বা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তোমার জন্য যে কি পরিমাণ আমার মায়া বাড়ছে আমি খারাপ, আমি জীবন ভাষায় কল্পনা করতে পারিনি যে তোমার লোকে আমার এত মায়া। বুঝছি তো, আয় কোলাকুলি করি। না আমু, আমার একটু কাম আছে। সুমন, তুই ওই চাষি আম্মায় ফোন করছিস, তোর দেশে যাওয়া লাগবে। এই রাত ৯টা ৩০ থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। একদিন ছেলে আমাকে বলতেছে, বাবা তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি মুখে খবরটা তো মার কাছে বলিস না। আমাকে তুই জানলি কেমনে? সেদিন ফারিন আমাকে বললো। আমাকে ফারিন কে? আমার গার্লফ্রেন্ড। ফারিন ম্যাডাম, প্রত্যেকটা হাসির পিছনে কি থাকে? কি? কয়েকটা দাঁত। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। আগামীকাল বিকেল ৫টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে শাহাদাত পারভেজের সংগ্রহ ভূমিকা সম্পাদনায় কথা প্রকাশ থেকে প্রকাশিত আলোকচিত্র পুরাণ বইয়ের প্রকাশনা উৎসব। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি আলোকচিত্রী শাহাদাত পারভেজ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে যে আগামীকাল বিকেল ৫টায় আলোকচিত্র পুরাণ এই বইয়ের প্রকাশনা উৎসব হবে, তো সবকিছু মিলিয়ে নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটেড। কেমন লাগছে? আশা করছি, কারণ এই বইটা নিয়ে আসলে আমি বেশি এক্সাইটেড এই কারণে, কারণ বাংলার ফটোগ্রাফির যদি কেউ আতুরঘরটা বুঝতে চায় তাহলে আলোকচিত্র পুরাণকে নজরে নিতে হবে। তো এমন একটা বইয়ের যখন প্রকাশনা উৎসব হয় বেঙ্গলের মতো জায়গায়, এবং যেটা প্রকাশ করেছে গ্রন্থাগারে কথা প্রকাশ, তাহলে সেই ধরনের আয়োজনের জন্য তো মানে এক্সাইটেড হওয়াটা খুব স্বাভাবিক না বলেন? একদমই তাই। কত বছর ধরে আসলে এই বইয়ের জন্য আপনার প্রস্তুতি ছিল? আসলে এই বইয়ের প্রস্তুতি ছিল আমার ১ বছর, কিন্তু আমি ফটোগ্রাফি নিয়ে গবেষণা করি অনেক বছর। তো এই ১ বছরে মানে যেটা হলো যে এই বইটা হয় কি যে এই বইটা আমার কাছে মাতৃত্বের মতো। আমি প্রতিদিন মানে মা যেমন পেটে আবিষ্কার করেছেন, মা যেমন পেটের মধ্যে ধরেন প্রতিদিন একটু একটু করে সন্তানের বেড়ে হওয়াটা মানে অনুভব করে, আমি ঠিক ১ বছরে আমি প্রতিদিন এই ডকুমেন্ট খুঁজে 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 আমি চেষ্টা করেছি যে একটা অবয়ব দাঁড় করানোর। এই যে আলোকচিত্র পুরাণ যেই বইটা আপনি দেখছেন, আমি বলি আমি আলোকচিত্র পুরাণের মা,
কারণ আমি প্রতিদিন ফিল করেছি। এবং দেখেন যে এই ডকুমেন্টগুলোতে সবগুলো বাংলাদেশে ছিল না। আমি দুনিয়ার যেখানে যা পেয়েছি আমি প্রতিদিন একটু একটু করে সংগ্রহ করেছি। আচ্ছা, আমি পাওয়ার আনন্দে যেমন কেঁদেছি, না পাওয়ার আনন্দে আমি হাহাকার করেছি। বাহ। আবার ধরেন যখন আমি লিখেছি হ্যাঁ, এই সমস্ত মনীষীদের নিয়ে, যারা ফটোগ্রাফি একদম নির্মাণকালে, যারা ফটোগ্রাফিকে বাংলার শিল্পচর্চার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড় করিয়েছেন, তাদেরকে নিয়ে যখন আমি লেখার চেষ্টা করেছি আমার চোখ দিয়ে ধরধর করে পানি বেরিয়েছে। তো আপনি বুঝতে পারছেন যে মানে হয়তো একটা ইমোশনাল জার্নি ছিল আপনার 1 বছরের। একদম, মানে হয় কি, আপনি শিল্পের যে কোনো জিনিস যদি আপনি নির্মাণ করতে চান তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজের সঙ্গে আপনার আত্মার মনোনিবেশ না করবেন, একদম সংযোগ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজটা হবে না। তো এই কাজটা করতে গিয়ে বা আমি যখন গবেষণা করি তখন কিন্তু আমি আসলে, একজন গবেষক কী করে, একজন গবেষক কিন্তু তার আত্মার সঙ্গে নিয়মিত চাষাবাদ করে। আমি চাষাবাদ করার চেষ্টা করেছি। জি। তো যার ফলে ধরেন এই আলোকচিত্র এই পুরাণটা বইটি যখন হাতে এসেছে তখন নিশ্চয়ই ভালো লাগার পরিমাণটা একেবারে অন্যরকম ছিল। আমি তো জানতে চাইবো যে আসলে কোন ভাবনার জায়গা থেকে আলোকচিত্র পুরাণ এই বইটির নির্মাণ বা এই যে এত গবেষণা, এত ডেডিকেশন, এত প্যাশনেটলি আপনি কাজটি করেছেন, কি ভাবনা কাজ করেছিল শুরুতে? আসলে আমার কাছে মনে হয় কি যে একজন আলোকচিত্রী হিসাবে আমার দায় আছে, নিঃসন্দেহে সমাজের প্রতি আছে, আলোকচিত্রীদের প্রতি আছে, আলোকচিত্র শিল্পের প্রতি আছে। আপনারা জানেন যে আমরা যখন মানে আলোকচিত্রের ইতিহাস বলি বা আমরা ছাত্রদেরকে যখন পড়াতে যাই তখন আমরা আসলে পশ্চিমা আলোকচিত্রের ইতিহাসই পড়াইতে হয়, কারণ আমাদের তো বাংলার ইতিহাসের বই নাই। তো আমরা কি পড়াবো? তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা আলোকচিত্রবিদ্যার শিক্ষার্থী, যারা শিল্পের রসটাকে ধরেন নিজের মধ্যে উপলব্ধি করতে চায়, তাদের জন্য কিছু একটা করা। তো এগুলো তো আর একটা জায়গায় নাই, এই বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়। আমি এগুলা টোকাই একটা জায়গায় আমি রাখি, মানে লিপিবদ্ধ করা আর কি। একটা ওই যে মৌমাছির মতো, আমাকে একটা মৌমাছি বলতে পারেন, যে বিভিন্ন জায়গা থেকে এনে মধু সংগ্রহ করে একটা করে আর জমালে হয় কি আস্তে আস্তে একটা বিশাল ভান্ডার তৈরি হয়। তো আমার কাছে মনে হয় কি যে আমি যেই কষ্টটুকু করলাম, আমার পরের প্রজন্ম বা যারা আলোকচিত্র বিষয়ে পড়তে আসবে তাদের যেন কষ্ট করতে না হয়। হ্যাঁ, আমি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের ফটোগ্রাফির জমিনটা এত বেশি বিস্তীর্ণ এবং এই বিস্তীর্ণ ইতিহাসটা বা এর যে সৌরভমালা আমরা কিন্তু তুলে ধরতে পারি নাই। এবং দেখেন, আমি গবেষণা করার আগে আমি অনেক লেখককে, গবেষককে বলেছি যে আপনারা এটা নিয়ে কাজ করেন, খুব পাত্তা দেয় না, জানেন। পরে মনে হচ্ছে নিজেই করি, নিজের কাজটা আসলে নিজেকেই করতে হবে। আসলে আপনি যে দায়টা আসলে অনুভব করছেন সেই দায়টা তো অন্য কেউ অনুভব নাও করতে পারে। হ্যাঁ, এবং আমার এগুলো করতে গিয়ে আমি অনেক নিগ্রহের শিকার হয়েছি। ধরেন অনেক বড় বড় দেয়াল, এই দেয়াল আমাকে ভাঙতে হয়েছে। এই দেয়াল ভাঙা কত কঠিন, গবেষণা করবো না দেয়াল ভাঙবো। আমি যখন গবেষণা করতাম না, শুধুই আলোকচিত্রী ছিলাম, তখন আমি সবারই প্রিয় ছিলাম। কিন্তু যখন আমি গবেষণা করতে আসলাম এবং যখন আমি আসলে মূল কাজটা করতে আসলাম, তখন দেখলাম যে আমার প্রিয় বন্ধুরা পর হয়ে গেল, শত্রু হয়ে গেল। এবং ধরেন মানে কোথাও শুনেছেন যে কেউ গবেষণা করতে চায়, তাকে যেন কোনো রেফারেন্স কেউ না দেয়, ফোন করেন, এরকম নিগ্রহের শিকার হয়েছে। আমি কোনো ডকুমেন্ট হাতে না নিয়ে, না দেখে আমি একটা লাইনও লেখার চেষ্টা করি নাই, কারণ চোখের দেখায়ও কিন্তু ভুল হয়, আর শোনা কথা তো পরের ব্যাপার। তো আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ডকুমেন্ট মানে অথেন্টিক এবং ধরেন আমি একটু জানতে চাইবো ভাইয়া যে ফাইন্ডিংসটা কি ছিল, এই যে একটা গবেষণা আলোকচিত্র পুরাণ, এর ফাইন্ডিংসটা কি মূলত? এই ফাইন্ডিংসটা হচ্ছে, আমি আপনাকে বলি যে আলোকচিত্র পুরাণ হচ্ছে 1885 সাল থেকে শুরু করে 1945 দেশভাগের আগ পর্যন্ত যে সমস্ত প্রবন্ধগুলো ছাপা হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের খুবই গুরুত্বপূর্ণ সাময়িক পত্রগুলোতে, ধরেন প্রবাসী, ভারতী, বিশ্বভারতী, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, বঙ্গশ্রী, সওগাত,
সেগুলোকে আমি বলি ফটোগ্রাফির আদি প্রবন্ধ। এবং ফটোগ্রাফির প্রথম যে প্রবন্ধটা লিখেন তিনি হচ্ছেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। মানে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে প্রথম যে শিল্পকলা বিষয়ক পত্রিকাটা বেরোয় তার নাম শিল্প পুষ্পাঞ্জলি। এই শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকার সম্পাদক ছিলেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। উনি প্রথম 1885 সালে ফটোগ্রাফি নিয়ে লিখতে শুরু করেন, ঠিক আছে। এরপরে সেকেন্ড প্রবন্ধটা লিখেন রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদন্দের ছেলে, ইন্দিরা দেবীর বড় ভাই। তৃতীয় প্রবন্ধটা লিখেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তো ওই সময় কিন্তু সমগ্র উপমহাদেশে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর থেকে কিন্তু বিজ্ঞান জানা লোক খুব বেশি একটা ছিল না। তো এরপর থেকে যদি শুরু করেন আপনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়ের দাদা, সত্যজিতের বাবা সুকুমার রায় থেকে শুরু করে ধরেন সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চারু বন্দ্যোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হ্যাঁ, নরেন্দ্র দেব, ধরেন নবনীতা দেবসেনের বাবা থেকে শুরু করে গোলাম কাসিম ডেরি। আমি 31টা প্রবন্ধ খুঁজে পেয়েছি, সেখান থেকে 20 জন মনীষীর 26টা প্রবন্ধ দিয়ে এইটা আমি করেছি। তো আপনি দেখেন যে এই বইটার মধ্যে 3টা কম্পার্টমেন্টে ভাগ করা। প্রথমত হচ্ছে যে এই যে কন্টেন্টগুলোর কথা বললাম, এই কন্টেন্টগুলো বোঝার জন্য আমি একটা 7000 ওয়ার্ডের একটা ভূমিকা লিখেছি, যেটার মধ্যে আপনি বাংলার ফটোগ্রাফির আতুরঘরটা পাবেন যেমনি, তেমনি বাংলাদেশের ফটোগ্রাফি এখন বিশ্ব শিল্প দুনিয়ায় যে তার জমিনটা কতটুকু বিস্তীর্ণ তার একটা অবয়ব আপনি পাবেন। ঠিক আছে। সেকেন্ডলি আমি যেটা করেছি, যে প্রবন্ধগুলোর কথা বললাম সেই প্রবন্ধগুলো আমি সংকলন করেছি, ঠিক আছে। এবং দেখেন যার যার প্রবন্ধ তার নামেই ছাপা হয়েছে, কোথায় সেটা ছাপা হয়েছে সেটারও একদম উল্লেখ করা আছে, তথ্যসূত্র। তারপরে আমি ছবি, আখ্যাপত্র, ধরেন 78টা ছবি ব্যবহার করেছি, যেই ছবিগুলো আমাদের অদেখা। প্রায় 60টা ছবি আমরা দেখি নাই। ধরেন বাকি যেই ছবিগুলো আমরা দেখেছি বা বহু দেখা, সেই ছবিগুলোর ধরেন কোন বাস্তবতায় তোলা, কোন পটভূমিতে তোলা, কে তুলেছেন, কবে তুলেছেন, সেগুলো সুনির্দিষ্ট করা ছিল না, ভুলভাল ছিল। তারপরে আমি একটা কাজ করেছি যে আমাদের যে মনীষী যাদের কথা বললাম, যে 20 জন মনীষীর একটা লেখক নির্ঘণ্ট করেছি। সেই লেখক নির্ঘণ্ট শুধু জন্মই তো না, এর সঙ্গে একদম মায়ারঞ্জনের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি। ধরেন আমরা সুকুমারকে জানি শিশু সাহিত্যিক হিসাবে, আমরা উপেন্দ্র কিশোরকে জানি শিশু সাহিত্যিক হিসাবে, কিন্তু ফটোগ্রাফি নিয়ে তাদের যে ত্যাগ, তাদের যে অবদান, সেগুলো কিন্তু এতদিন ফোকাস ছিল না। ধরেন এই বইতে রবীন্দ্রনাথ আছেন পৃষ্ঠায় পৃষ্ঠায়, ঠিক আছে। রবীন্দ্রনাথ হয়তো ফটোগ্রাফি নিয়ে লিখেন নাই, কিন্তু যারা লিখেছেন তারা সবাই রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত ছিলেন। এবং ধরেন রবীন্দ্রনাথের প্রকাশিত যে প্রথম পত্রিকা ভান্ডারের প্রথম বর্ষের প্রথম সংখ্যায় ফটোগ্রাফি নিয়ে উনি চেপেছেন। এবং রবীন্দ্রনাথের পত্রিকা, রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির পত্রিকা থেকে বা রবীন্দ্রনাথের বন্ধুরা যে পত্রিকাগুলো বের করতেন সবগুলোতেই কিন্তু ফটোগ্রাফির ছোঁয়া আছে। এবং এই যে ফটোগ্রাফি শিল্পকে এই শিল্প দুনিয়ায় পরিচয় করানোর জন্য রবীন্দ্রনাথের যে ভূমিকা, সেগুলো কিন্তু উল্লেখ আছে। এবং দেখেন শিল্পের মাধ্যমে আসলে রবীন্দ্রনাথ যোগসূত্র স্থাপন করেছেন। একদম, শুধু তাই না। এবং দেখেন একটা জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথের যে নোবেল প্রাপ্তি, এই নোবেল প্রাপ্তির পেছনে আমরা জানি উইলিয়াম পিয়ারসনের উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু ধরেন এই নোবেল প্রাপ্তির পেছনে যে দুজন ফটোগ্রাফারের কি ভূমিকা, সেগুলো এতদিন ডকুমেন্টেড ছিল না। ধরেন সুরেন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায়ের কি ভূমিকা, সেগুলো এই বইয়ের মধ্যে আছে। ফটোগ্রাফির বই মানে তো শুধু শাটার টেপাটিপি না, এর সঙ্গে তো শিল্পের বিভিন্ন জনরারই এক ধরনের যোগাযোগ। আমার এই বইটা কি করবে, আমার এই বইটা শিল্পের অন্যান্য শাখায়ও কিন্তু আলোকিত করার এক ধরনের এবং যারা নতুন আলোকচিত্রে আসবেন তাদের জন্য তো আসলে এটা বলা যেতে পারে যে একদম দরকার। এবং আমি একটা জিনিস বলি, যে ফটোগ্রাফি নিয়ে যে লেখা হচ্ছে না বাংলাদেশে, সে কথা নয়, অনেক ভুলভালও লেখা হচ্ছে। তবে এই বইটা যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে, তাইলে যারা যেখানে ভুলগুলো করছে সেই ভুলগুলো শুধরানোরও কিন্তু এক ধরনের একটা সুযোগ আছে। সো কেন বললাম, আপনি দেখবেন যে এই বইয়ে কিন্তু আমি অনেক ডকুমেন্ট হাজির করেছি, যেটা আমার মুখের কথায় তো আপনার বিশ্বাস করার দরকার নেই। একদম ডকুমেন্ট। শুনেন, আমি বলি প্রিন্ট ইজ প্রুভড, মানে ডকুমেন্টের বাইরে আসলে কোনো কথা নাই, তাই না? আপনি আমাকে বললেন ইমোশন দিয়ে কথা বললে তো হবে না, আমাকে প্রমাণ করতে হবে ডকুমেন্ট দিয়ে। ডকুমেন্টের বাইরে তো আসলে গবেষকের কিছু বলার নেই। মানে ইতিহাস একটা বড় ভূমিকা রাখছে এখানে। আমি তো জানতে চাইবো, যেহেতু আগামীকাল আপনার এই বইটির প্রকাশনা উৎসব, সেখানে আসলে কারা উপস্থিত থাকবেন? আচ্ছা, সেখানে তো আসলে মানে যেটা বেঙ্গল
শিল্পালয়ে হবে, সেখানে আলোচক হিসেবে থাকবেন আমার শিক্ষক শহীদুল আলম, থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুবানাই চৌধুরী, কথাসাহিত্যিক আফসানা বেগম, থাকবেন শিল্পকলা একাডেমির পরিচালক কিউরেটর তানজিম ওহাব, এবং কাউন্টার ফটো যে আরেকটা ফটোগ্রাফির স্কুল তার প্রিন্সিপাল সাইফুল কমি, থাকবেন আমার প্রিয়জনরা, বন্ধুরা, শুভানুদ্দায়ীরা, যারা আসলে আলোকচিত্রের নির্যাসটুকু গ্রহণ করতে চান তারা যাবেন নিশ্চয়ই। একটু টেনশনে আছি যদি বৃষ্টি হয়, এপ্রিল মাস তো, সব মিলে আমি মনে করি যে যারা আসলে শিল্পের রসটুকু একটু পেতে চাইবেন তাদেরকে আমি করব যে আপনারা বেঙ্গল মানে শিল্পালয়ের যে 3 তলায় যে লেভেল 3 সেখানে যাবেন। আমরা 1 ঘন্টার একটা প্রোগ্রাম করব। আমরা আশা করি 1 ঘন্টার মধ্যে একটা সুন্দর সময় উপভোগ করতে পারবো। অবশ্যই আপনিও যদি সুযোগ থাকে যাবেন, যারা ক্যামেরার পেছনে আছেন। ভাই আমি তো জানতে চাইবো যে এই যে একটি বই তো লেখা একটা গবেষণার ব্যাপার, কিন্তু আপনার যে আলোকচিত্রী হিসেবে নিজেকে তৈরি করা বা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া, একজন শিল্পীর জীবনে আসলে অনেক রকম সংগ্রাম থাকে, পাশাপাশি অনেক পাগলামিও থাকে। কি কি ছিল আসলে সবকিছু মিলিয়ে সময়টাতে? শুনেন, আমি জীবনে কোনো কিছু সহজে পাই নাই। আমি যা যা আমার জীবনে যে সামান্য অর্জনটুকু, সেটা হচ্ছে যে আমি আমার সাধনার মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে হয়েছে। আমি যখন সিরিয়াস কাজ করতে আসলাম তখন আমি একটু অন্তরালে চলে গেলাম। আমার কাছে মনে হলো যে কাজটুকুই করতে হবে, আর আসলে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া তো আসলে শিল্প সাহিত্য কিছু হয় না। এবং জীবনে যদি আপনি আসলে কষ্ট করে কোনো কিছু অর্জন না করেন তাহলে আপনি সেটার ভ্যালুটাও আসলে দেয় না, তাই না? এবং এইটা পাওয়ার যে আনন্দ, এবং দেখেন যে ওই যে আমি যেমন বললাম যে নিগ্রহের শিকার হয়েছি, সেটা যেমন ঠিক, আবার ধরেন এই জীবনে মানুষের যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সৌহার্দ্য, যে পরিমাণ স্নেহ পেয়েছি, সেটাও তো জীবনে পরিশোধ করতে পারবো না পরিশোধ করতে। ধরেন আমার মতো একজন নেহায়েত একজন আলোকচিত্রী, ধরেন আমি যে সমস্ত মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছি, মায়া পেয়েছি, তো সেটা তো আমার জীবনের এক বড় সম্পদ, বড় পাওয়া। তো সেটাকে আমি এক ধরনের সম্পদ মনে করি। একেবারে পেশাগত জায়গা থেকেই কি আসলে একজন আলোকচিত্রীর জায়গা থেকে আপনি আসলে কাজ করছেন কিনা? আমি তো নিজে আলোকচিত্রী। আমি আপনি জানেন যে একসময় আমি প্রথম আলোতে কাজ করতাম, আমি প্রেস ফটোগ্রাফার ছিলাম। এখন আমি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ফটো এডিটর। আমি পড়াই একটা ইউনিভার্সিটিতে, ফটোগ্রাফি নিয়ে গবেষণা করি। তো আমার যেটা মনে হয় যে আমার কিছু কিছু কৃতজ্ঞতা আছে কি, দেখেন আমি তো পাঠশালার স্টুডেন্ট। দেখেন আমি একটা ইউনিভার্সিটি পড়া বাদ দিয়ে আমি পাঠশালায় পড়েছি। যখন পাঠশালার মানে এই এডুকেশনকে কেউ বুঝতো কিনা আমি জানি, তো আমি পাঠশালার প্রতি খুবই কৃতজ্ঞ, জানেন। কারণ দেখেন আমি যদি পাঠশালার ক্লাসরুমে না বসতাম, আমি যদি বারান্দায় না ঘুরতাম, তাহলে কিন্তু আমি জীবনটাকে তো বুঝতে পারতাম না। দেখেন আমি আরও কৃতজ্ঞ গণেশ সূত্রধরের কাছে। আমি ছোটবেলায় আমাদের ঘরটা যিনি মানে নতুন করে বানাচ্ছিলেন, তো ওনাকে দেখতাম যে করাত দিয়ে কাট কাটে, তারপর রামদা দিয়ে করে, এরপর পাটালি দিয়ে, যখন ওই খাঁজ কেটে কেটে যখন মিলে তখন এইভাবে তখনই প্যারেকটা মারে। আমার সমস্ত জীবন এইভাবে হলো। তো আমি জানি না যে সেই গণেশ দা বেঁচে আছেন কিনা। আপনি বলার পরে আমার মনে হলো আমি হয়তো অনুষ্ঠানের পরে আব্বাকে ফোন করব যে উনি বেঁচে আছেন কিনা। যদি গণেশ দা বেঁচে থাকেন, আমি তো ঈদে যাব, আমি এই বইটা তাকে দিব। আমি জানি না যে গণেশ দা এই বইটা কি আসলে যে শিল্পবোধ, সেটা একদিনে তৈরি হওয়ার বিষয় না। এটা এমন একটা প্রসেস যেটার ভেতর দিয়ে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ডও আসলে শিল্পবোধ আমাদের মধ্যে তৈরি হয়। এটার সঙ্গে বসবাস করতে হয় একদম। এটা একটা চর্চার বিষয়। ঘরে থাকতে হয়, জীবনটাই আসলে লেগে যায় আমাদের একজন শিল্পী হিসেবে তৈরি হতে। তারপরও আমরা বলতে পারি না যে মানুষটা তো আসলে শিল্পী না, মানুষের স্বভাবটা,
পাগলামিটা হচ্ছে শিল্পী। শিল্পী তো সো এই কারো শিল্প সত্তার মধ্যে থাকুন, সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাক আপনার জীবনটা। অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকেন, আপনার দর্শক যারা আছে তারা ভালো থাকুক, পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, শুভকামনা। শুভ দুপুর। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।